গৃহবন্দী করে রাখবো না। জামায়াতে ইসলামী কি তাদের কৌশল বদলে ফেলছে? হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী করা, আলোচিত একজন মুক্তিযোদ্ধাকে দলে ভেড়ানো এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে কেন তারা করছে ভোটের জন্য? আপনিও হয়তো এসব প্রশ্নের মুখোমুখি হয়েছেন অথবা নিজেই উত্তর খুঁজছেন। এবার আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, আপনি কি কখনো এই টার্মটি শুনেছেন? ইসলামপন্থী বাম, ইংরেজিতে যেটাকে বলা হয় ইসলামো লেফটিজম বা ইসলামিস্ট লেফট। জামায়াতে ইসলামীকে ঘিরে এখন আলোচনায় আসছে ইসলামপন্থী বামের প্রসঙ্গ। নারী ইস্যুতে দলটি কি হঠাৎ করেই নিজেদের অবস্থান পাল্টে ফেলেছে? আগের অবস্থান থেকে কি সরে এসেছে, কিংবা সংখ্যালঘুদের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি ও নতুন বয়ান তৈরি করতে চাচ্ছে? সব মিলিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কি তাদের ঐতিহাসিকভাবে রক্ষণশীল ও বিতর্কিত অবস্থান থেকে বের হয়ে আসতে চাইছে? তারা কি হয়ে উঠতে চাইছে ইসলামপন্থী বাম? এসব প্রশ্নের উত্তর খুঁজব, সঙ্গে আছি আমি আহরার হোসেন। শুরুতেই প্রভাবশালী একজন জামায়াত নেতার একটি বক্তব্য শুনে আসি চলুন। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, 2023 সালের জুন মাস। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলেতে একটি শোতে মুখোমুখি হন। তিনি, আমি যতটুকু বুঝি, একটা ইসলামী অনুশাসনের জন্য পরিপূর্ণ ইসলামী স্টেট যখন হবে, তখন নারীরা সেই স্টেটের প্রধান হবেন না, তবে সেই ক্যাবিনেটে মন্ত্রী হওয়া, সেখানে শুরা হওয়া, এমপি হওয়া, এতে কোনো বাধা নেই। মানে প্রধানমন্ত্রী কি হইতে পারবেন? যতক্ষণ না প্রধানমন্ত্রী কি হইতে পারবেন? হেড অফ দি স্টেট, হেড অফ দি স্টেট, মানে বাংলাদেশ হেড অফ দি হচ্ছে স্টেট যখন মানে প্রেসিডেন্ট নাকি হেড প্রধানমন্ত্রী? অফ মানে দি স্টেট, হেড অফ দি গভর্নমেন্ট, আপনি আচ্ছা। দুইভাবেই নিতে পারেন। ওকে। আপনি জায়গায় প্রথম ব্যক্তি হইতে পারবে না। জামায়াত ইসলামীর গুরুত্বপূর্ণ এই নেতা বলছেন, ইসলামী অনুশাসনের জন্য পরিপূর্ণ ইসলামী রাষ্ট্রে নারীরা এমপি মন্ত্রী হলেও তারা কখনো সরকার বা রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। নারী নেতৃত্ব নিয়ে জামায়াতের এই অবস্থান নতুন নয়, দলটির জন্মের পর থেকেই আলোচনা হচ্ছে, কিন্তু বিষয়টি তারা কখনো পরিষ্কার করেনি বা করতে চায়নি। কিন্তু বাংলাদেশ এমন একটি দেশ যেখানে প্রায় 3.5 দশক সরকার প্রধান ছিলেন দুজন নারী। তারা ছিলেন পরস্পর বিরোধী দুইটি দলের। জামায়াত কখনো এক দলের সঙ্গী হয়ে সরকারের অংশ হয়েছে, আবার কখনো অন্য দলের সঙ্গে সহমত হয়ে একই ইস্যুতে আন্দোলন করেছে। এ কারণেই বাংলাদেশের রাজনীতিতে গত 4 দশক ধরে একটি প্রশ্ন ঘুরছে, নারী নেতৃত্বের বিষয়ে জামায়াতের অবস্থান কি? বাংলাদেশে জামায়াতে ইসলামীর পক্ষে যে কয়েকজন ব্যক্তি প্রভাবশালী বয়ান তৈরি করেছিলেন, তাদের অন্যতম ছিলেন প্রয়াত দেলাওয়ার হোসেন সাইদী। তিনি একটি টেলিভিশন টকশোতে এসে কি বলেছিলেন শুনুন। নারী নেতৃত্ব হারাম, নানা রকম কথা আপনারা সবসময় বলেছেন। আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি। আমরা বলেছি নারী নেতৃত্বের দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই। দেলাওয়ার হোসেন সাইদী অনেকদিন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন। তিনি দাবি করেছিলেন, নারী নেতৃত্বের পক্ষেও তারা কথা বলেননি, আবার এটা যে হারাম সেটাও তারা বলেননি। ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, নারী বিষয়ে এই বক্তব্য দেন শফিকুর রহমান। আমরা আপনাকে কি বার্তা দিতে চাই? আমাদের স্পষ্ট বার্তা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে রাষ্ট্রীয় কাজে কাজে লাগিয়েছেন, পরামর্শ করেছেন, যুদ্ধের ময়দানে সাথে নিয়ে যুদ্ধ করেছেন, শিক্ষার ক্ষেত্রে মারা আলো ছড়িয়েছেন। আমাদের মাদেরও যাদের সেই দক্ষতা, অভিজ্ঞতা, যাদের এই মেধা আছে, ইনশাআল্লাহ তারাও সমাজের সম্মানের সাথে অবদান রাখবেন ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান বুঝতে হলে আপনাকে ফিরে যেতে হবে 8 দশক আগে, দলটির প্রতিষ্ঠাকালীন সময়। ঠিক কোন আদর্শ ও লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল জামায়াতে ইসলামী, চলুন জেনে আসি। এই ব্যক্তির নাম সাইদ আবুল আলা মওদুদী। জন্ম ভারতের মহারাষ্ট্রে। একজন ইসলামিক স্কলার, দার্শনিক, ইতিহাসবিদ ও সাংবাদিক। ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজ অলাভজনক এই থিঙ্ক ট্যাঙ্ক নীতি নির্ধারণমূলক গবেষণার জন্য সুপরিচিত। জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা, রাজনৈতিক কৌশল, উত্থান পতন নিয়ে কয়েকটি গবেষণামূলক নিবন্ধ প্রকাশ করেছেন।
1941 সাল, অবিভক্ত ভারত, ব্রিটিশ শাসন চলছে। আবুল আলা মওদুদীর উদ্যোগে ইসলামী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় জামায়াত ইসলামী। শুরুতে এটি ছিল একটি সামাজিক সংগঠন। লক্ষ্য ছিল ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজকে রূপান্তর করা, আর উদ্দেশ্য ছিল ইসলামী আদর্শ ভিত্তিক একটি ঐক্যবদ্ধ ভারতীয় রাষ্ট্র গঠন। কিন্তু ধর্মভিত্তিক ভারত ও পাকিস্তান রাষ্ট্রের ধারণা সামনে চলে আসায় রাজনৈতিক জটিলতায় পড়ে যায় জামায়াত। এই গবেষণায় বলা হচ্ছে, ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামীকে দক্ষিণ এশিয়ার মুসলিম ব্রাদারহুড হিসেবে দেখা হয়। 2010 সালে আরব বসন্ত শুরু হলে মিশরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মুসলিম ব্রাদারহুড। 2012 সালের নির্বাচনে তারা ক্ষমতায় আসে, কিন্তু মাত্র 1 বছরের মাথায় গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারায় তারা। তাদের নেতা মোহাম্মদ মোরসির রহস্যজনক মৃত্যু হয় বিচারাধীন অবস্থায়। কেন আরব বসন্ত ব্যর্থ হয়েছিল এবং মিশরের ব্রাদারহুডকে কোন পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছে তা নিয়ে দেখে নিতে পারেন আলাপের এই ভিডিওটি। লিঙ্ক দেওয়া রইল ইউটিউবের ডেসক্রিপশন ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে। প্রসঙ্গে ফিরি। গবেষণা বলছে, মুসলিম ব্রাদারহুড গঠিত হয় 1928 সালে। পশ্চিমা শাসনের বিরুদ্ধে আরব বিশ্বে ইসলামী পুনর্জাগরণের আহ্বান জানিয়েছিল তারা। মুসলিম ব্রাদারহুডের মতোই জামায়াতে ইসলামীও বিদেশি সাম্রাজ্যবাদ এবং মুসলিম সমাজে ধর্মনিরপেক্ষতা ও পশ্চিমা প্রভাবের বিরোধিতা করে ইসলামের পুনরুজ্জীবনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু জামায়াত প্রতিষ্ঠার 6 বছর পর ব্রিটিশ শাসনের অবসানে উপমহাদেশ ভাগ হয়ে যায়। হিন্দু সংখ্যাগরিষ্ঠদের নিয়ে ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠদের নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। এতে কিছুটা হলেও ধাক্কা খায় জামায়াত, কারণ দলটি তখন ইসলামী আদর্শ ভিত্তিক ভারতীয় রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছিল। আবার এটা তাদের জন্য একটি সুযোগও সৃষ্টি করে। পাকিস্তানকে তাদের দৃষ্টিতে প্রকৃত ইসলামী সমাজে রূপান্তরের লক্ষ্যে কাজ শুরু করে জামায়াত। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী বিভক্ত হয়ে যায়। এরপর থেকে বাংলাদেশ ও পাকিস্তানে সংগঠনটির 2 শাখা আংশিক মিল ও অমিল উভয় ধরনের পথই অনুসরণ করে যাচ্ছে। 71-এর স্বাধীনতার কথা উঠলে অনিবার্যভাবে আসে জামায়াতে ইসলামীর কথা। মুক্তিযুদ্ধের বিরোধিতা এবং হত্যা, ধর্ষণ ও লুটপাটের ব্যাপক অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। সেই ভুলের খেসারত এখনো দিতে হয় তাদের। কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতাকে বাংলাদেশের জামায়াতে ইসলামী কিভাবে তাদের বয়ানে অন্তর্ভুক্ত করবে তা নিয়ে এখনো তারা দ্বিধায় রয়েছে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একসময় ছিলেন জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা, দলের সহকারী সেক্রেটারি জেনারেলও ছিলেন। 71-এর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার সরকার কয়েকজন জামায়াত নেতাকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করেন, তখন দলীয় নেতাদের পক্ষে আদালতে লড়েছিলেন আব্দুর রাজ্জাক। 1986 সালে জামায়াতে যোগ দিয়েছিলেন তিনি। 33 বছর দলের সঙ্গে যুক্ত থাকার পর 2019 সালে তার একটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা হয়। জামায়াতে ইসলামী থেকে তখন পদত্যাগ করেছিলেন তিনি। এই ঘটনা সে সময় অনেক আলোচনার জন্ম দিয়েছিল, কারণ ব্যারিস্টার রাজ্জাক নিজের পদত্যাগের জন্য সুনির্দিষ্টভাবে 2টি কারণকে দায়ী করেছিলেন। কি ছিল সেই 2টি কারণ? এর আগে পদত্যাগ করেননি কেন, এখন কেন করছেন? না, আমার ইচ্ছে ছিল, আমি ভেবেছিলাম যে জামায়াত ইসলামীকে আমি কনভিন্স করতে পারবো, বোঝাতে পারবো যে 71-এর জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত এবং আভ্যন্তরীণ সংস্কার করা উচিত। একটা কথা আমি বলেছি, এখনো বলবো, আমাদের দেশের নতুন প্রজন্ম তারা আলোকিত, তারা শিক্ষিত, তারা ওয়াকেফাল। সুতরাং এই যে দুনিয়াতে যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনকে সামনে রেখে জামায়াত ইসলামেরও পরিবর্তন হওয়া প্রয়োজন বলে বলে আমি মনে করি। আব্দুর রাজ্জাক বলেছিলেন, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্য জনগণের কাছে ক্ষমা চায়নি জামায়াত। আর দ্বিতীয় কারণ হলো, 21 শতাব্দীর বাস্তবতার আলোকে ও অন্যান্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের রাজনৈতিক পরিবর্তনকে বিবেচনায় এনে জামায়াতে ইসলামী নিজেদের সংস্কার করতে পারেনি। দলীয় সংস্কার নিয়ে আমরা পরে আলোচনা করব। তার আগে দেখে আসি মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতের বর্তমান দৃষ্টিভঙ্গি কি। এটা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র। সর্বশেষ সংশোধন করা হয়েছে 2019 সালের সেপ্টেম্বরে। বর্তমান গঠনতন্ত্রের ভূমিকায় লেখা হয়েছে, বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়া বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতির রাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে। মুক্তিযুদ্ধকে বিরোধিতার বদলে এখন তারা বাঙালির শ্রেষ্ঠ অর্জনকে গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করেছে।
সম্প্রতি দলটির নেতারা যেসব বক্তব্য দিচ্ছেন সেখানেও তারা বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করছেন যেন তারা সহানুভূতি পান। জামায়াতের আমির শফিকুর রহমানের সাম্প্রতিক এই বক্তব্যেও এসেছে মাপ চাওয়ার বিষয়। এই অপোলজি আমরা মিনিমাম 3 বার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন, এবং আমি দিয়েছি। এই কিছুদিন আগে মাত্র এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে, তখন আমি বলেছি শুধু 71 না, 47 সাল থেকে শুরু করে জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এবার আসি জামায়াতে ইসলামীর সাংগঠনিক সংস্কারের বিষয়ে। সমালোচকরা মনে করেন জামায়াত একটি আবদ্ধ রাজনৈতিক দল, যেখানে প্রবেশ করাটা সবার জন্য অবারিত নয়। আপনি যদি জামায়াতের আদর্শের সঙ্গে একমত হন, তাহলেও দলীয় কাঠামোতে আপনার মূল্য নেই। জামায়াতে ইসলামী আপনাকে শুধুমাত্র তখনই মূল্যায়ন করবে যখন আপনি দলটির নথিভুক্ত সমর্থক, কর্মী বা রুকন হবেন। কিন্তু আধুনিক ও গণতান্ত্রিক বিশ্বের সিংহভাগ জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর কাঠামো ও নেতৃত্বের ধরন ভিন্ন। একদম সাম্প্রতিক সময়ে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকে যুক্তরাজ্যের বরিস জনসন, এরা ভিন্ন আঙ্গিক ও পেশা থেকে দলে প্রবেশ করেছিলেন এবং তারা ক্ষমতার শীর্ষেও পৌঁছেছেন। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী এমনভাবে নিজেদেরকে দেয়ালবন্দি করে রেখেছে, যার ফলে সেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত হয়েছে। এতে দলের প্রতি সহানুভূতিশীল, শক্তিশালী, বুদ্ধিবৃত্তিক গোষ্ঠী গড়ে তুলতে ব্যর্থ হয়েছে এবং দলটি কখনোই কর্মী বাহিনী ছাড়া গণভিত্তি তৈরি করতে পারেনি। তাহলে এখন জনতুষ্টি পেতে জামায়াত কি সেই আবদ্ধ অবস্থা থেকে বের হয়ে আসতে চাইছে? দলীয় কাঠামোর পুরনো ও অজনপ্রিয় খোলস বদলে ফেলে তারা কি যুগোপযোগী হতে চাইছে? এই ব্যক্তিকে নিয়ে এখন ব্যাপক আলোচনা। তার নাম কৃষ্ণ নন্দী। খুলনা 1 আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী তিনি। কৃষ্ণ নন্দী জামায়াতের ইতিহাসে প্রথম ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তি যিনি জাতীয় নির্বাচনে প্রার্থী হলেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল জামায়াতে ইসলামী? তারা কি ঐতিহাসিক অবস্থান থেকে সরে গিয়ে সমালোচনার জায়গাগুলো ঢেকে ফেলে উদারনীতি গ্রহণ করতে চাইছে? ইউরোপিয়ান ফাউন্ডেশনের এই গবেষণা নিবন্ধে লেখা হয়েছে, সংগঠনের প্রধান উদ্দেশ্য ছিল ইসলামী আদর্শভিত্তিক ঐক্যবদ্ধ ভারতীয় রাষ্ট্র গঠন। সামাজিক সংগঠন হিসেবে কাজ করতে গিয়ে জামায়াতে ইসলামী বুঝতে পারে যে তাদের লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্রীয় ও শাসন ব্যবস্থার সংস্কার প্রয়োজন। ফলে সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটি একটি জটিল সামাজিক ও রাজনৈতিক সংগঠনে পরিণত হয়। তবে রাজনৈতিক ভূমিকা গ্রহণ করলেও জামায়াতে ইসলামী ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের মতো মৌলিক রাজনৈতিক ধারণার প্রতি সন্দিহান ছিল। এমনকি তারা এসব ধারণাকে হারাম বলেও বিবেচনা করত। 2008 সাল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের শাসন ক্ষমতায়। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক হয়ে পড়ে। সে সময় নাম পরিবর্তন করে জামায়াতে ইসলামী। আগে নাম ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ, কিন্তু আইনে বিদেশি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক থাকার বিধান নেই। তাই নাম বদলে দলটি হয়ে যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর 4 বছরের মধ্যে দলীয় গঠনতন্ত্রে আরও কিছু সংশোধন আনে জামায়াত। গঠনতন্ত্রের 12 নম্বর ধারাটি দেখুন। এখানে বলা হচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির সহিত একমত পোষণ করিলে বাংলাদেশের যে কোনো অমুসলিম নাগরিক ইহার সহযোগী সদস্য হইতে পারিবেন। এই সংশোধনীর মাধ্যমে জামায়াতে ইসলামীতে অমুসলিমদের প্রবেশের সুযোগ তৈরি করা হয়। এরপর গঠনতন্ত্রে আরও একটি বড় পরিবর্তন আনা হয়। কি সেই পরিবর্তন? আগে জামায়াতে ইসলামীর লক্ষ্য ও উদ্দেশ্য ছিল আল্লাহ প্রদত্ত ও রাসূল প্রদর্শিত রাষ্ট্র ব্যবস্থা। 2012 সালে সেখানে যুক্ত করা হয় গণতন্ত্র। এই লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। একসময় জামায়াতে ইসলামীর রেওয়াজ ছিল দলটির নেতা হতে হলে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির করার অভিজ্ঞতা থাকতে হবে। জামায়াতে প্রবেশের অন্যতম অলিখিত এই শর্ত থেকে কি এখন তারা বেরিয়ে আসছে? শুধু কৃষ্ণনন্দী নন, আরও কয়েকটি ঘটনায় অনেকেই মনে করছেন সংগঠনের পুরনো রেওয়াজ ভাঙছে। অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, তিনি 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত থেকে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব সামলেছেন একসময়। কিন্তু রাজনৈতিক বাস্তবতা সবসময় একরকম থাকে না। বিএনপি থেকে বহিষ্কৃত হন তিনি।
এরপর 2025 সালের 13ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন মেজর আক্তার। এই নিবন্ধটি দেখুন। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতি, ডিফেন্স, অর্থনীতি সহ নানা বিষয়ে বিশ্লেষণ ও কমেন্ট্রি প্রকাশ করে দ্য ডিপ্লোম্যাট। তাদের একটি বিশ্লেষণের শিরোনাম জামায়াতের রিব্র্যান্ডিং, বাংলাদেশে ইসলামপন্থী বামের উত্থান। এখানে লেখা হয়েছে, বাংলাদেশের সবচাইতে পুরনো ইসলামপন্থী দল জামায়াত দীর্ঘদিন ধরেই উল্লেখযোগ্য নির্বাচনী সমর্থন পেতে ব্যর্থ হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও দলটির ভোট সাধারণত 10% নিচেই থেকেছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল ভাষ্য গ্রহণের মাধ্যমে জামায়াত তার ভাবমূর্তি নতুনভাবে উপস্থাপনের সুযোগ পেয়েছে। জামায়াতের নতুন এই অবস্থানকে উদীয়মান ইসলামপন্থী বামের প্রতিফলন বলে মনে করছে দ্য ডিপ্লোম্যাট। ইসলামপন্থী বাম আসলে কি? ডিপ্লোম্যাট লিখেছে, ইসলামী মূল্যবোধের সঙ্গে সামাজিক ও অর্থনৈতিক সমতা, অন্তর্ভুক্তি এবং বিস্তৃত নাগরিক অধিকারকে যুক্ত করা হচ্ছে। বিশ্লেষণে বলা হচ্ছে, জামায়াতের সীমিত নির্বাচনী সাফল্যের পেছনে রয়েছে বাংলাদেশের জটিল সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। জামায়াতের গ্রহণযোগ্যতার পথে অন্যতম বড় বাধা হলো বাংলাদেশের প্রভাবশালী সুফি ঐতিহ্য, যা কঠোর আদর্শগত আনুগত্যের চেয়ে বেশি জোর দেয় আধ্যাত্মিকতা, অন্তর্ভুক্তি ও আত্মিক ঐক্যের উপর। শতাব্দী জুড়ে সাধারণ মানুষের মধ্যে সুফি ইসলামের বিস্তারের ফলে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে জামায়াতের রক্ষণশীল ও সুরক্ষাবাদী আদর্শ ব্যাপক সাড়া পায়নি। আরেকটি বড় প্রতিবন্ধকতা হলো ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে যুক্ত ছিল। এই অবস্থান দশকের পর দশক ধরে দলটির ভাবমূর্তিকে দাঁড়িয়ে বেরিয়েছে, জনসমর্থন ক্ষয় করেছে এবং জামায়াতকে দেশের মৌলিক মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ডিপ্লোম্যাট আরও লিখেছে, জামায়াতের উত্থানে অন্তরায় ছিল বাংলাদেশের উদারপন্থী এলিট এবং গণমাধ্যম। দেশের নাগরিক সমাজ, বিশেষ করে বুদ্ধিজীবী, সাংবাদিক ও শহুরে পেশাজীবীরা উদার গণতান্ত্রিক মূল্যবোধ ও ধর্মনিরপেক্ষতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে জামায়াতের মজ্জাগত ইসলামপন্থী প্ল্যাটফর্ম প্রভাবশালী শহুরে মধ্যবিত্তের কাছে আকর্ষণীয় হয়ে ওঠেনি। এটা দলের বিস্তারে বড় সীমাবদ্ধতা তৈরি করেছে। এছাড়া বাংলাদেশে প্রায় 100-র কাছাকাছি ইসলামপন্থী দলের উপস্থিতিও জামায়াতের প্রভাব বিস্তারের পথে বড় চ্যালেঞ্জ। ডিপ্লোম্যাটের বিশ্লেষণে আরও লেখা হয়েছে, শিক্ষার্থী নেতৃত্বাধীন 2024 সালের জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন এনে দেয় এবং এরপরই নিজেদেরকে নতুনভাবে উপস্থাপনের একটি অপ্রত্যাশিত সুযোগ পায় জামায়াত। আন্দোলনে প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থা নড়ে যাওয়ায় জামায়াত ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ দেখে এবং পরিবর্তনের পক্ষে অবস্থান নেয়, নিজেকে বিপ্লবপন্থী শক্তি হিসেবে তুলে ধরে। এই কৌশল দলটির আকর্ষণ নতুন করে জাগিয়ে তোলে, গণমাধ্যমে উপস্থিতি বাড়ায় এবং জনসমর্থনে গতি আনে। দলটির নেতারা প্রকাশ্যে সমতা ও সামাজিক ন্যায় বিচারের কথা বলছেন এবং ইসলামী কল্যাণ রাষ্ট্র এর ধারণা তুলে ধরছেন। তবে জামায়াতের ঐতিহ্যগত রূপ থেকে তারা কি বের হতে পারবেন? 2024 সালের এপ্রিল মাসে প্রকাশিত ইউরোপিয়ান ফাউন্ডেশন অব সাউথ এশিয়ান স্টাডিজের গবেষণায় বলা হচ্ছে, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশেই রাজনৈতিক সংস্কৃতির ক্রমবর্ধমান রেডিকালাইজেশনে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে। উভয় দেশেই জামায়াত রাজনৈতিক সুবিধা অনুযায়ী সামরিক শাসনের সঙ্গে বেছে বেছে সম্পৃক্ত হয়েছে। দাতব্য কাজ, স্কুল ও হাসপাতাল প্রতিষ্ঠা এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জামায়াতে ইসলামী এমন এক ঘরানার ইসলামী ব্যাখ্যা প্রচার করেছে যার ফলে দক্ষিণ এশিয়ায় ইসলামী ঐতিহ্য দুর্বল হয়েছে বলে সমালোচকরা মনে করেন। এই গবেষণায় লেখা হয়েছে, জামায়াতে ইসলামী যে দেশগুলোতে সক্রিয় সেসব দেশ ও পুরো অঞ্চলের জন্যই সংগঠনটি একটি গুরুতর অস্থিতিশীল শক্তি হিসেবে কাজ করেছে। জামায়াতে ইসলামী তার ঐতিহাসিক ভুল অবস্থান, কট্টরনীতি ও কাঠামো বদলে জনসমর্থিত দল হতে পারবে কিনা এই প্রশ্নের জবাব পেতে হয়তো অপেক্ষা করতে হবে আরও।